একটা রাজ্যের হাইওয়েতে শত শত গরু শুয়ে আছে, অ্যাম্বুলেন্স আটকে আছে, মানুষ হাঁটতে পারছে না। রেল স্টেশনের প্ল্যাটফর্মে গরু ঘুরছে, আর ঠিক এই সময়ই গুঞ্জন উঠেছে 6 মাসের মধ্যে মুখ্যমন্ত্রীকে সরিয়ে দেওয়া হবে। কে সরাবে, কেন সরাবে? আর যদি সত্যি তেমন কিছু ঘটে, তাহলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি ভয়ঙ্কর ভূমিকম্প আসতে চলেছে? আজকের এই বিশ্লেষণে আমরা 3টি বিষয় একসঙ্গে খুলে ধরব। গরু সংকটের আসল কারণ, শুভেন্দুর গদি নিয়ে চলা নেপথ্য খেলা, আর সেই গোপন প্ল্যান বি যেটা পুরো সমীকরণ উল্টে দিতে পারে। কলকাতার নিউ টাউন, যেটাকে আধুনিক ভারতের স্মার্ট সিটির আদর্শ বলে প্রচার করা হয়, সেখানকার একটি আবাসিক এলাকার মোড়ে রাত নামলেই 15 থেকে 20টি গরু এসে জড়ো হয়। কোনো দুধের গরু নয়, সবই পুরুষ গরু, যাদের থেকে দুধ পাওয়া যায় না। কে এদের এখানে ছেড়ে যাচ্ছে কেউ জানে না। স্থানীয়রা বলছেন রাতের অন্ধকারে কেউ গাড়িতে করে এনে ছেড়ে দিয়ে পালায়। এটা শুধু নিউ টাউনের গল্প নয়, মালদায় মূল সড়কগুলোতে এত গরু যে পুলিশকে ট্রাফিক ম্যানেজমেন্ট ছেড়ে গরু সামলাতে হচ্ছে। হুগলির ডানকুনি রেল স্টেশনে, হ্যাঁ, ট্রেনের প্ল্যাটফর্মের ভেতরে দল বেঁধে গরু ঘুরছে। যেখানে হাজার হাজার যাত্রী প্রতিদিন ট্রেন ধরেন, সেখানে টিকিট কাউন্টারের সামনে গরু বসে আছে। একজন যাত্রী চরম হতাশায় বলেছেন, আর কটা দিন গেলে পরিস্থিতি ভয়াবহ হবে। এবার আসল প্রশ্নে আসা যাক, হঠাৎ করে এত গরু রাস্তায় কোথা থেকে এলো? এটা বুঝতে হলে পুরো অর্থনৈতিক চক্রটা বোঝা দরকার। শুনুন মন দিয়ে। ভারতের একজন গোপালক, তিনি হিন্দু হতে পারেন, মুসলিম হতে পারেন, গরু পালন করেন মূলত দুটি কারণে: দুধ এবং শেষ পর্যায়ে বিক্রি। যখন একটা গরু বুড়ো হয়ে যায়, দুধ দেওয়া বন্ধ করে, তখন সেই গরু রাখার খরচ বহন করা একজন প্রান্তিক কৃষকের পক্ষে অসম্ভব হয়ে পড়ে। ঘাস, খড়, ওষুধ, জায়গা সব মিলিয়ে একটা গরু গড়ে 14 বছর বাঁচে। 14 বছর ধরে একটা গরু পুষতে কত লাখ টাকা লাগে? এই হিসাব কি কেউ কোনোদিন করেছে? এতদিন একটা সমাধান ছিল, বুড়ো গরু বা অকেজো পুরুষ গরু, এরা মাংসের বাজারে যেত, চামড়া শিল্পে যেত। এই পুরো প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিল চামড়া কারখানার কারিগর, মাংস ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, হাজার হাজার পরিবারের জীবিকা। কিন্তু এখন গোমাংস কার্যত নিষিদ্ধ। কোরবানিতে বাধা, গরু কেনা বেচায় কড়াকড়ি, ফলে পুরো চক্রটাই ভেঙে পড়েছে। সেই গোপালক যিনি ধার করে গরু কিনেছিলেন, বিক্রির আশায় পালছিলেন, তিনি এখন কি করবেন? গরু বিক্রি করতে পারছেন না, খাওয়াতে পারছেন না, নিজের পরিবারের ভাত জোগাড় করতেই হিমশিম খাচ্ছেন। বন্ধুরা, এখানে একটা অত্যন্ত সংবেদনশীল কিন্তু জরুরি কথা বলা দরকার। ভারতীয় সংস্কৃতিতে গরুর একটা বিশেষ মর্যাদা আছে, এটা অস্বীকার করার কিছুই নেই। কোটি কোটি মানুষ গরুকে পবিত্র মনে করেন, শ্রদ্ধা করেন। এই বিশ্বাসকে সম্মান করতে হবে। কিন্তু প্রশ্নটা হলো, আবেগ দিয়ে কি গরুর পেট ভরে? আবেগ দিয়ে কি রাস্তার দুর্ঘটনা আটকানো যায়? আবেগ দিয়ে কি সেই প্রান্তিক কৃষকের পরিবারের ভাতের ব্যবস্থা হয়? একটু ভেবে দেখুন, যে সরকার গোহত্যা বন্ধ করলো, সেই সরকার কি গোপালনের দায়িত্ব নিল? সারা দেশে যে গোশালাগুলো আছে, সেগুলো ইতিমধ্যেই ধারণ ক্ষমতার 3 গুণ গরুতে ঠাসা। নতুন গোশালা তৈরির বাজেট কোথায়? গোপালকদের ক্ষতিপূরণ কোথায়? চামড়া শিল্প আর মাংস শিল্পে যে লক্ষ লক্ষ শ্রমিক কাজ হারালেন, তাদের পুনর্বাসন কোথায়? আর সবচেয়ে বড় বিড়ম্বনার কথা শুনুন, যে দেশে গোমাংস নিষিদ্ধ, সেই একই দেশ কিন্তু গরু ও মহিষের মাংস রপ্তানিতে বিশ্বে দ্বিতীয়। ব্রাজিলের পরেই ভারতের অবস্থান। 7টি বড় রপ্তানিকারী কোম্পানি, যাদের নাম শুনলে মনে হবে মুসলিম মালিকাধীন, কিন্তু বাস্তবে এদের অধিকাংশই হিন্দু ব্যবসায়ী। এরা হাজার হাজার কোটি টাকা আয় করছে, এমনকি বিভিন্ন সূত্র অনুযায়ী এদের একটি বড় অংশ নির্বাচনী তহবিলেও বিপুল অর্থ দিয়ে থাকে। তাহলে প্রশ্ন দাঁড়ায়, উপরে আবেগের রাজনীতি আর নিচে ব্যবসার হিসাব, এই দ্বৈত নীতি কার স্বার্থে? নিশ্চিতভাবেই সাধারণ মানুষের স্বার্থে নয়। এবার আসুন পুরো বিষয়টার দ্বিতীয় মাত্রায়। গরু সংকটের পাশাপাশি পশ্চিমবঙ্গে আরেকটা ঝড় উঠেছে, সেটা হলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎ নিয়ে। বিভিন্ন মহল থেকে একটা গুরুতর দাবি উঠছে, আরএসএস শুভেন্দু অধিকারীর কার্যকলাপে সন্তুষ্ট নয়। বুলডোজার রাজনীতি, হকার উচ্ছেদ, নোটিশ ছাড়া ভাঙচুর, এসব নিয়ে সংগঠনের ভেতরে অসন্তোষ তৈরি হয়েছে। এমনকি কেউ কেউ দাবি করছেন 6 মাসের মধ্যেই শুভেন্দুকে মুখ্যমন্ত্রিত্ব থেকে সরানোর একটা নথি বা রোডম্যাপ তৈরি হয়েছে। কেন? কারণ ভারতীয় রাজনীতিতে এমন গুঞ্জন কখনো এমনি এমনি ওঠে না। এর পেছনে সবসময় একটা উদ্দেশ্য থাকে, হয় চাপ তৈরি করা, নয় সত্যিকারের পরিকল্পনার ভূমিকা তৈরি করা। এবার একটু ইতিহাসের দিকে তাকানো যাক, কারণ ভবিষ্যৎ বুঝতে হলে অতীত পড়তে হয়। আসামের কথা ধরুন। 2016 সালে বিজেপি প্রথমবার আসামে ক্ষমতায় এসে সর্বানন্দ সোনোয়ালকে মুখ্যমন্ত্রী করেছিলেন। তিনি পুরো 5 বছর শাসন করলেন, কিন্তু দ্বিতীয়বার ক্ষমতায় ফিরেও তাকে আর মুখ্যমন্ত্রী রাখা হলো না। তার জায়গায় আনা হলো হিমন্ত বিশ্ব শর্মাকে। সোনোয়ালকে পাঠানো হলো কেন্দ্রে, দেওয়া হলো মন্ত্রিত্ব, এক প্রকার সম্মানজনক নির্বাসন।
ত্রিপুরায়ও প্রায় একই চিত্র। বিপ্লব কুমার দেব বিজেপির হাত ধরে ত্রিপুরায় প্রথম অবামপন্থী মুখ্যমন্ত্রী, কিন্তু তাকেও একসময় সরিয়ে দেওয়া হলো। রাজ্যসভার সাংসদ বানিয়ে দিল্লি পাঠানো হলো, তার জায়গায় বসালেন মানিক সাহাকে। কিন্তু শুভেন্দু অধিকারী কি এত সহজে ছেড়ে দেবেন? এখানেই গল্পটা সবচেয়ে ইন্টারেস্টিং হয়ে ওঠে। শুভেন্দু অধিকারী একজন অত্যন্ত পাকা এবং অভিজ্ঞ রাজনীতিবিদ। তিনি পশ্চিমবঙ্গের দুটো বড় রাজনৈতিক পরিবর্তনের প্রত্যক্ষ সাক্ষী এবং কারিগর। প্রথমে সিপিএম থেকে তৃণমূলের আগমন, তারপর তৃণমূল থেকে বিজেপির উত্থান। তিনি দাবি করতে পারেন পশ্চিমবঙ্গে তাকে বাদ দিয়ে পরিবর্তন হয় না। আর এই জায়গাতেই তার কাছে একটা গোপন অস্ত্র আছে, যেটাকে আমরা প্ল্যান বি বলতে পারি। সংখ্যাটা একটু হিসাব করুন। বিজেপির 208টি আসনের মধ্যে শুভেন্দুর ঘনিষ্ঠ বৃত্তের বিধায়ক, যাদের তিনি নিজের টিকিট পাইয়ে দিয়েছেন, যারা তার আনুগত্যে চলেন, তাদের সংখ্যা 70-এর কাছাকাছি। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের 80 জন বিধায়কের মধ্যে 65 জন ইতিমধ্যে বিদ্রোহী হয়ে অভিষেকপন্থী গোষ্ঠী থেকে সরে এসেছেন। এখন 2 আর 2 যোগ করুন। শুভেন্দুর 70+ বিধায়ক প্লাস বিদ্রোহী তৃণমূলের 65 বিধায়ক, 135-এর কাছাকাছি বিধায়ক। এই সংখ্যাটা কিন্তু মোটেও ছোট না। 294 আসনের বিধানসভায় 135 জন মানে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার অত্যন্ত কাছে। অর্থাৎ শুভেন্দু অধিকারী চাইলে যে কোনো মুহূর্তে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে একটা স্পষ্ট বার্তা দিতে পারেন, আমাকে সরানোর চেষ্টা করলে আমি নিজেই আলাদা শক্তি হিসেবে দাঁড়াতে পারি। এটা কি সত্যিই ঘটবে? হয়তো না, কিন্তু এই সম্ভাবনাটাই শুভেন্দুর সবচেয়ে বড় রাজনৈতিক বিমা। কারণ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই হিসাবটা জানে, আর তাই শুভেন্দুকে সরানোটা এত সহজ নয়। এদিকে পুরো পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছেন বিজেপিরই আরেক নেতা দিলীপ ঘোষ। তার সাম্প্রতিক কিছু মন্তব্য পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিমণ্ডলে বেশ আলোড়ন তুলেছে। একদিকে তিনি রাস্তায় নামাজ পড়া নিয়ে এমন কিছু কথা বলেছেন যেটা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করেছে। অন্যদিকে বিরোধী পক্ষ থেকে পাল্টা যুক্তি দেওয়া হয়েছে যে কলকাতার হাইকোর্ট থেকে ফোর্ট উইলিয়াম পর্যন্ত বিশাল এলাকা ওয়াকফ সম্পত্তি, 255 বিঘা জমি এবং যোগ ব্যায়ামের নামে রাস্তা দখল করাটাও তো একই জিনিস। এই বিতর্কের মধ্যে একটা গভীর সত্য লুকিয়ে আছে, বিজেপির অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই। দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, আরএসএস, এই 3 শক্তি কেন্দ্রের মধ্যে যে টানাপোড়েন চলছে, গরু ইস্যু এবং সাম্প্রদায়িক বিবৃতিগুলো তারই বহিঃপ্রকাশ। যদি এটা সত্যি হয় তাহলে প্রশ্ন ওঠে, ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার চেইন অফ কমান্ড কি ভেঙে পড়ছে? সামরিক বাহিনী এবং পুলিশ, এই 2 প্রতিষ্ঠানের মধ্যে যদি সংঘাত তৈরি হয়, তাহলে সাধারণ মানুষ নিরাপত্তার জন্য কার কাছে যাবে? গোহত্যা নিষিদ্ধ করলেন কিন্তু বিকল্প দিলেন না, হকার উচ্ছেদ করলেন কিন্তু পুনর্বাসন করলেন না, আইন শৃঙ্খলা রক্ষার কথা বলছেন কিন্তু থানার ভেতরেই পুলিশ নিরাপদ নয়। এটা হিন্দু মুসলিম ইস্যু নয়, এটা ধনী গরিবের ইস্যু, এটা ক্ষমতার জনগণের মধ্যে ক্রমবর্ধমান দূরত্বের ইস্যু। আর এই দূরত্ব যত বাড়বে ততই রাস্তায় গরু বাড়বে, থানায় মারামারি বাড়বে, আর রাজনৈতিক অস্থিরতা বাড়বে। ভালোবাসা মানে শুধু মুখে দাবি করা নয়, ভালোবাসা মানে দায়িত্ব নেওয়া। গরুকে রাস্তায় ছেড়ে দিয়ে অনাহারে রেখে দুর্ঘটনায় আহত হতে দেওয়া, এটা কোন ধরনের সম্মান? বন্ধুরা, আজকে আমরা 3টি বিষয় একসঙ্গে বিশ্লেষণ করলাম। পশ্চিমবঙ্গের গরু সংকটের আসল কারণ, শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রিত্ব নিয়ে চলা নেপথ্যের খেলা এবং আইন শৃঙ্খলার ভয়ঙ্কর অবনতি। 3টি আলাদা মনে হলেও এগুলো আসলে একই সমস্যার 3টি মুখ। ক্ষমতার রাজনীতি আর সাধারণ মানুষের যন্ত্রণার মধ্যে ক্রমবর্ধমান ফারাক। আপনারা কি মনে করেন, শুভেন্দুকে কি সত্যিই সরানো হবে? গরু সমস্যার সমাধান কি আদৌ সম্ভব? আপনাদের মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকন অন রাখুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকুন।